হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করব। তো গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রণালী বা স্ট্রেট এইগুলো বারবার পরীক্ষাতে আসতে দেখা যায়, তো সেটা আমরা দেখে নেব। প্রথমত বেরিং প্রণালী। বেরিং প্রণালী কোথায় রয়েছে? বেরিং সাগর এবং সুমেরু সাগর বা আর্কটিক ওশেন এবং বেরিং সি এর মধ্যে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা যুক্তরাষ্ট্রে আলাস্কা রয়েছে এবং এখানে রয়েছে রাশিয়া। তো এর মাঝের যে অংশ, এই জায়গাটা বা এখানটাও আমরা বলতে পারি, এখানটা হচ্ছে বেরিং প্রণালী বা বেরিং স্ট্রেট। আর কি রয়েছে? বসফরাস প্রণালী। প্রথমে আমরা দেখলাম বেরিং, 2 নম্বরে আমরা দেখব বসফরাস প্রণালী। কৃষ্ণ সাগর এবং ভূমধ্য সাগরের মধ্যে রয়েছে বসফরাস স্ট্রেট। এইখানে আমরা দেখব এই জায়গাটা হচ্ছে ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর এবং এখানটা ভূমধ্য সাগর, এর মধ্যে রয়েছে বসফরাস প্রণালী। এটা খুব গুরুত্বপূর্ণ বসফরাস প্রণালী। এবং এই বসফরাস প্রণালীর গুরুত্বটা কোথায়? এটা পৃথিবীর সবচেয়ে সংকীর্ণ জাহাজ চলাচলের উপযুক্ত প্রণালী। সবচেয়ে সরু যদি বলা হয়, সবচেয়ে সংকীর্ণ যে স্ট্রেট যেখান দিয়ে জাহাজ চলাচল করতে পারে, সেটা হচ্ছে এই বসফরাস প্রণালী। এরপর হরমুজ প্রণালী। হরমুজ, এখানে আমরা দেখব হরমুজ প্রণালী রয়েছে পারস্য উপসাগর এবং ওমান সাগর, এই জায়গাটাতে এইখানে রয়েছে হরমুজ। ম্যাপটা বোঝা যাচ্ছে তো? আমি যে পয়েন্ট আউট করছি যেখানটা, হ্যাঁ স্যার। এখানটা হচ্ছে হরমুজ প্রণালী। এখানে আমরা এক, না, একটা ছিল এখানে, এখানে হচ্ছে 2, এটা 3, হরমুজ প্রণালী। ডোভার প্রণালী। ডোভার, ইংল্যান্ড এবং ফ্রান্স, এখানে ব্রিটেন রয়েছে এবং এখানে রয়েছে ফ্রান্স। তো এই জায়গাটা হচ্ছে ডোভার, ডোভার প্রণালী। ঠিক আছে? বোঝা যাচ্ছে গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে এটা হচ্ছে ডোভার প্রণালী। এটাকে ইংলিশ চ্যানেলও বলা হয়, ডোভার প্রণালীকে ইংলিশ চ্যানেলও বলা হয়। ঠিক আছে? এই যে গ্যাপটা রয়েছে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে, এই জায়গাটা, এটাকে কিন্তু ইংলিশ চ্যানেল বলা হয়। ঠিক আছে? ইংলিশ চ্যানেল সাঁতার দিয়ে পার করার কথা আমরা শুনে থাকি। তো এই জায়গাটা হচ্ছে ডোভার প্রণালী বা ইংলিশ চ্যানেল। আচ্ছা, জিব্রাল্টার। জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী এইখানে রয়েছে। ঠিক আছে? এটা হলো 4 নম্বর। জিব্রাল্টার প্রণালীর গুরুত্বটা কোথায় বলুন? জিব্রাল্টার প্রণালী কোথায় রয়েছে? কোন জায়গাটা দেখালাম, মার্ক করলাম, কোথায়? গুরুত্বটা কোথায়?
কোন কোন দুটো অংশকে যুক্ত করছে? হ্যাঁ বলুন। ভূমধ্যসাগর আর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। হ্যাঁ, ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী। এটা হলো মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী কোথায় রয়েছে? এটা মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মাঝখানে, হুম, মানে দুটোকে আলাদা হ্যাঁ, করেছে। ঠিক ঠিক। মালাক্কা প্রণালী প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরকে যুক্ত করেছে মালয়েশিয়া এবং সুমাত্রা। ইন্দোনেশিয়ার এই যে দ্বীপটা রয়েছে, এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি মালয়েশিয়া, এটা মালয়েশিয়া, এটা সুমাত্রা। তো এর মাঝে এটা এটা প্রশান্ত মহাসাগরের অংশ এবং এই দিকটা হচ্ছে ভারত মহাসাগর। তো এই জায়গাটা হচ্ছে এই যে প্রণালীটা, এই যে সূক্ষ্ম প্রণালীটা, এটাকে বলা হচ্ছে মালাক্কা প্রণালী। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রণালী। প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগরে প্রবেশের যে পথ, একমাত্র এই পথটা দিয়েই প্রবেশ করা হয়। এখানে রয়েছে কিন্তু এত দূর ঘুরে আসা বিভিন্ন দেশের জন্য প্রয়োজনীয় নয়। চীন হোক, সমস্ত দেশ তারা কিন্তু এই জায়গাটা দিয়েই প্রবেশ করে। মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রা দ্বীপের মধ্যে রয়েছে মালাক্কা। মালাক্কা পক প্রণালী। পক প্রণালী কোথায় রয়েছে বলুন। এটা স্যার ভারত আর শ্রীলঙ্কার মধ্যে রয়েছে। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পক প্রণালী। মান্না উপসাগর, এই জায়গাটা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে, এটা রয়েছে পক প্রণালী। সুন্দা প্রণালী। সুন্ডা প্রণালী এটা কোথায় রয়েছে? জাভা আর সুমাত্রার মধ্যে রয়েছে। জাভা এবং সুমাত্রার মধ্যে রয়েছে সুন্দা প্রণালী। এইখানটা জাভা, এই যে বড় দ্বীপটা রয়েছে জাভা, গতকাল আলোচনা করছিলাম, এটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম দ্বীপ। এবং এই যে সুমাত্রা, এর মধ্যেকার যে অংশ সেটা হচ্ছে সুন্দা প্রণালী। মোজাম্বিক চ্যানেল। মোজাম্বিক চ্যানেল হচ্ছে এইটা, এইটা মাদাগাস্কার এবং আফ্রিকার মধ্যেকার যে অংশটা সেটা হচ্ছে মোজাম্বিক চ্যানেল। আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডের মধ্যেকার এই যে অংশটা, আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ড, এটা হচ্ছে ডেনমার্ক প্রণালী। ডেনমার্ক প্রণালী এটা হচ্ছে 10। আগের দিন আলোচনা করছিলাম যে গ্রিনল্যান্ড কিন্তু ডেনমার্কের অংশের মধ্যে পড়ে। আচ্ছা, ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ কার মধ্যে রয়েছে? হ্যালো, ডানকান প্যাসেজ এটা তো জানেন আপনারা। গ্রেট এটা আন্দামান। আন্দামান হ্যাঁ, নিকোবর। গ্রেট আন্দামান থেকে লিটল আন্দামান, লিটল আন্দামান আর গ্রেট আন্দামানের মধ্যেকার যে অংশ
সেটা হচ্ছে ডানকান প্যাসেজ। এখানে ম্যাপে খুবই সূক্ষ্ম, ছোট, এখানে দেখানো সম্ভব নয়। এটা কুক প্রণালী। কুক প্রণালী খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে নিউজিল্যান্ডের যে দুটো দ্বীপ রয়েছে, নিউজিল্যান্ডের এই যে দুটো দ্বীপ রয়েছে, এটা নিউজিল্যান্ডের উত্তর এবং দক্ষিণের যে দ্বীপ, তার মধ্যেকার যে প্রণালী, এটার নাম হচ্ছে কুক কুক প্রণালী। ঠিক আছে। 10 ডিগ্রি চ্যানেল কার মধ্যে রয়েছে? এটা তো আন্দামান আর নিকোবরের মধ্যে রয়েছে। 10 ডিগ্রি চ্যানেল লিটল আন্দামান ওই থেকে আন্দামান আর কার নিকোবর। কার নিকোবরের মধ্যে রয়েছে। তাহলে এই প্রণালীগুলো আমরা দেখলাম, বেরিং, বসফরাস, হরমুজ, ডোভার, জিব্রাল্টার, মালাক্কা, পক প্রণালী, সুন্দা, মোজাম্বিক, কুক প্রণালী, এগুলো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ, বা ডেনমার্ক প্রণালী। ঠিক আছে। তো পরীক্ষাতে দেখবেন এগুলো আসে, এবং বেরিং প্রণালীটা খুবই জিজ্ঞাসা করা হয়, কারণ এইটা আন্তর্জাতিক যে তারিখ রেখা টানা হয়েছে, সেটা কিন্তু এই বেরিং প্রণালীকে ধরেই, বেরিং প্রণালীর পাশ দিয়েই আন্তর্জাতিক তারিখ রেখাটা টানা হয়েছে। গোলাকার পৃথিবীর এই যে দুটো অংশ, বেরিং প্রণালী, এটা খুবই গুরুত্বপূর্ণ। বা জিব্রাল্টার প্রণালী, এটারও আলাদা গুরুত্ব আছে। এই জিব্রাল্টার প্রণালী মাত্র 14 কিলোমিটার, মাত্র 14 কিলোমিটার। আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে মাত্র 14 কিলোমিটার এই অংশটা। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় লোহিত সাগরকে ভূমধ্যসাগর এর সাথে যুক্ত করেছে কে? লোহিত সাগরকে, এখানে লোহিত সাগর রয়েছে এবং ভূমধ্যসাগর, এর সংযোগকারী সুয়েজ খাল। সুয়েজ ক্যানাল এখানে কিন্তু রয়েছে কানেক্টেড। আর এই যে 3 নম্বরে এই যে অংশটা, এখানটা কি বললাম, কি প্রণালী? এটা হচ্ছে হরমুজ। ঠিক আছে, যে সিংহের মতো একটা অংশ আমরা দেখতে পাচ্ছি পারস্য উপসাগরের মধ্যে প্রবেশ করার আগে যে অংশটা রয়েছে, এটার নাম হচ্ছে হরমুজ প্রণালী। ঠিক আছে। যারা মানে তেলের বাণিজ্য এখান দিয়ে প্রচুর হয়, সারা বিশ্ব এখান দিয়ে তেল সংগ্রহের জন্য এই জায়গা দিয়ে আসে। তো এই প্রত্যেকটা প্রণালী কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মনে রাখবেন। আর কিছু প্রশ্ন এখান থেকে জিজ্ঞাসা করা হতে পারে, যেমন যেটা বলছিলাম যে সবচেয়ে ছোট জাহাজ যাওয়ার যে পথ প্রণালী, সেটা হচ্ছে বসফরাস প্রণালী। ব্ল্যাক সি আর ভূমধ্যসাগরের মধ্যে রয়েছে, কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে বসফরাস স্ট্রেট। ঠিক আছে। মালাক্কা প্রণালীটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রণালী। এই যে মালাক্কা, এখানে কেন দীর্ঘতম দেখলেই বুঝতে পারবে, এটা অনেকটা পথ ঘুরে তবে আসতে হচ্ছে, অনেকটা লম্বা, অনেকটা দৈর্ঘ্যে বেশি। তো যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম প্রণালী কোনটা, তাহলে সেটা কিন্তু মালাক্কা প্রণালী। পৃথিবীর সবথেকে প্রশস্ত প্রণালী এই যে ডেনমার্ক প্রণালী, আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডের মধ্যে রয়েছে। এই জায়গাটা অনেক বড়, অনেক চওড়া, এক একটা দেশের সমান, এতটাই বড়। তো এটা হচ্ছে পৃথিবীর প্রশস্ততম প্রণালী, ডেনমার্ক প্রণালী। সবচেয়ে সংকীর্ণটা হচ্ছে বসফরাস, সবচেয়ে সংকীর্ণ হচ্ছে বসফরাস স্ট্রেট। সবচেয়ে অগভীর প্রণালী হচ্ছে সুন্দা। এখানে এই যে সুন্দা প্রণালী রয়েছে সুমাত্রা এবং জাভার মধ্যে, এটা হচ্ছে সবচেয়ে অগভীর প্রণালী। এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে কোন প্রণালী? এটা আপনারা বলতে পারবেন। এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে কোন প্রণালী? এটা বেরিং। বেরিং স্ট্রেট এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে, আলাদা করেছে। ঠিক আছে। ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে ইউরোপ
এবং আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী? এইমাত্র বললাম জিব্রাল্টার এটা। জিব্রাল্টার। জিব্রাল্টার প্রণালী এই জায়গাতে রয়েছে। মাত্র 14 কিলোমিটার এই জায়গাটা প্রশস্ত। ইউরোপ এবং আফ্রিকার মধ্যে এই যেটা রয়েছে, অর্থাৎ এখানে আটলান্টিক মহাসাগর এবং এখানে ভূমধ্যসাগর, এই দুটোকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে, তাহলে প্রণালী আমি এখানে যতগুলো বললাম, এই প্রশ্ন থাকলে এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, ওকে। আর কিছু প্রশ্ন আছে স্ট্রেট নিয়ে, প্রণালী নিয়ে আর কিছু প্রশ্ন আছে? না স্যার। ঠিক আছে, এরপর আমি চলে যাব কিছু বায়ু প্রবাহে। ফিজিক্যাল জিওগ্রাফির অংশ, ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে বায়ু প্রবাহ নিয়ে প্রশ্ন আসে। বায়ু প্রবাহ, চিনুক। চিনুক বায়ুটা কোথায় প্রবাহিত হয়? এর প্রকৃতি কেমন? চিনুক হচ্ছে, এখানে রকি পর্বত রয়েছে, রকি পর্বতের পূর্ব ঢালে, উত্তর পূর্ব ঢালে এই জায়গাতে চিনুক প্রবাহিত হয়। চিনুক হচ্ছে উষ্ণ এবং শুষ্ক বায়ু, বরফ গলিয়ে দেয়। চিনুক মানে হচ্ছে তুষার খাদক, তুষার ভক্ষক, স্নো ইটার। রকি পর্বতের এদিকে পূর্ব ঢালে এদিকে প্রবাহিত হয় চিনুক। ফন। ফন জার্মানিতে রাইন উপত্যকাতে প্রবাহিত হয়, এটাও উষ্ণ শুষ্ক একটা বায়ু, এটা হচ্ছে ফন। খামশিন। খামশিন সাহারা থেকে এটা প্রবাহিত হয় মিশরে, এই জায়গাতে এইখানে প্রবাহিত হয় খামশিন, এটাও কিন্তু উষ্ণ এবং শুষ্ক। সিরক্কো। সিরক্কো বায়ু, এটা সাহারা থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালির দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, এইখানে ইতালি রয়েছে, এই জায়গাটা হচ্ছে ইতালি, এখানে হচ্ছে সাহারা, এদিকে প্রবাহিত হয় সিরক্কো। এগুলো সব উষ্ণ বায়ু। হারমাট্টান। হারমাট্টান পশ্চিম আফ্রিকাতে প্রবাহিত হয় উষ্ণ এবং শুষ্ক বায়ু। পশ্চিম আফ্রিকাতে প্রবাহিত হয় উষ্ণ এবং শুষ্ক বায়ু, হারমাট্টান। মিস্ট্রাল। মিস্ট্রাল শীতল বায়ু, ফ্রান্সে প্রবাহিত হয়, রাইন উপত্যকাতে প্রবাহিত হয় মিস্ট্রাল। ঠিক আছে, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, বারবার জিজ্ঞাসা করা হয়, বারবার প্রশ্ন হয় এই জায়গা থেকে। ব্লিজার্ড। ব্লিজার্ড হচ্ছে শীতল বায়ু, এটা রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়, আর একটু উত্তর দিকে, এখানে রকি পর্বত রয়েছে, এই উত্তর দিকে প্রবাহিত হয় ব্লিজার্ড, এটা শীতল। ঘিবলি। ঘিবলি প্রবাহিত হয় লিবিয়া থেকে, সাহারা থেকে, উষ্ণ এবং শুষ্ক। এই যেখানে লিবিয়া রয়েছে, এই লিবিয়া থেকে প্রবাহিত হয় ঘিবলি। পম্পেরো। পম্পেরো উষ্ণবায়ু, আর্জেন্টিনা উরুগুয়ে এই জায়গাতে প্রবাহিত হয় পম্পেরো। আঁধি কোথায় প্রবাহিত হয়? আঁধি এটা বলতে পারবেন?
সেটা এশিয়া হবে, মানে রাজস্থান ওই? হ্যাঁ, একদম স্পেসিফিক বলতে হবে। এটা আঁধি হচ্ছে রাজস্থান, বিশেষত থর মরুভূমি অঞ্চলের আশপাশে আঁধি প্রবাহিত হয়। লু কোথায় প্রবাহিত হয়? লু উত্তর পশ্চিম ভারত, তাই না? আমরা ওয়ার্ল্ড অফ জিওগ্রাফি পড়লেও এটা তো মানে ইন্ডিয়ার পোর্শনটা তো ওয়ার্ল্ডেরই তো অংশ, সুতরাং এটা এর মধ্যে আসবে, আমরা এই লিস্টের মধ্যে এটা পড়ব। ব্রিক ফিল্ডার, ব্রিক ফিল্ডার, ব্রিক ফিল্ডার কোথায় প্রবাহিত হয়? এটা প্রবাহিত হয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে ব্রিক ফিল্ডার। ঠিক আছে, এই কয়েকটা আমাদের একটু জানতে হবে, ফিজিক্যাল জিওগ্রাফির অংশ, যে কোনো পরীক্ষাতেই কিন্তু প্রশ্ন হতে পারে, এবং ক্লাইমেটোলজি থেকে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি। চিনুক হচ্ছে উষ্ণ এবং শুষ্ক বায়ু, রকি পর্বতের উত্তর পূর্ব ঢাল থেকে প্রবাহিত হয়। উষ্ণ এবং শুষ্ক বায়ু, উত্তর পূর্ব ঢাল। ফন ও উষ্ণ শুষ্ক বায়ু জার্মানির রাইন উপত্যকা, আল্পস পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়। খামসিন, এটাও উষ্ণ এবং শুষ্ক বায়ু, সাহারা থেকে মিশর অঞ্চলে থেকে প্রবাহিত হয়। সিরক্কো ইতালির দিকে প্রবাহিত হয়, সাহারা থেকে ইতালির দিকে। সিরক্কো হচ্ছে উষ্ণ এবং আর্দ্র বায়ু। হারমাট্টান, এটা উষ্ণ এবং শুষ্ক, পশ্চিম আফ্রিকাতে প্রবাহিত হয় হারমাট্টান। মিস্ট্রাল ফ্রান্সে রাইন উপত্যকাতে প্রবাহিত হয়, শীতল বায়ু। ব্লিজার্ড, ব্লিজার্ড হচ্ছে রকি পার্বত্য অঞ্চলে অনেকটা উত্তর দিকে শীতল বায়ু, ব্লিজার্ড। ঘিবলি লিবিয়া থেকে প্রবাহিত হয়, সাহারা থেকে লিবিয়া অঞ্চলে প্রবাহিত হয় ঘিবলি। পম্পেরো আর্জেন্টিনা উরুগুয়ে অঞ্চলে উষ্ণবায়ু, পম্পাস তৃণভূমি অঞ্চলের উপর দিয়ে এটা প্রবাহিত হয়। পম্পেরো উষ্ণবায়ু। আঁধি বিশেষত থর মরুভূমি রাজস্থান তার আশপাশে অঞ্চলে প্রবাহিত হয় আঁধি। এবং ব্রিকফিল্ডার, এটা অস্ট্রেলিয়াতে প্রবাহিত হয়। তাহলে এইগুলো আমাদের বায়ু, যেগুলো প্রবাহিত হয়, বিভিন্ন বায়ু, গুরুত্বপূর্ণ স্থানীয় বায়ু যেটাকে বলা হয় লোকাল উইন্ড, এগুলো। এবার হচ্ছে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন তৃণভূমি রয়েছে, তাদের অবস্থান। তৃণভূমি, তৃণভূমি, তৃণভূমি অস্ট্রেলিয়াতে, একটু বলার চেষ্টা করবেন। অস্ট্রেলিয়ার যে তৃণভূমি, ডাউন্স, অস্ট্রেলিয়াতে ডাউন্স। আর্জেন্টিনা উরুগুয়েতে, আর্জেন্টিনা এবং উরুগুয়ে, এখানে তৃণভূমিটাকে কী বলা হয়? এইমাত্র বললাম, পম্পেরও প্রবাহিত হয়। তৃণভূমির নাম কি? পম্পাস। পম্পাস তৃণভূমি। উত্তর আমেরিকার তৃণভূমি, প্রেইরি। উত্তর আমেরিকাতে প্রেইরি, দক্ষিণ আমেরিকাতে পম্পাস। আফ্রিকা এবং অস্ট্রেলিয়াতে ক্রান্তীয় তৃণভূমি যেটা, সেটা হচ্ছে সাভানা। 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 এগুলো নাতিশীতোষ্ণ তৃণভূমি, ডাউন্স, পম্পাস, পেরি। সাভানা হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি, এটা উষ্ণ অঞ্চলে হয়। স্টেপ,
স্টেপ তৃণভূমি ইউরোপ এবং এশিয়াতে দেখতে পাওয়া যায় স্টেপ এই অঞ্চলটাতে। স্টেপ ইউরেশিয়া স্টেপ। ভেল্ড নাতিশীতোষ্ণ তৃণভূমি দক্ষিণ আফ্রিকাতে দেখা যায় ভেল্ড। নিউজিল্যান্ডে নাতিশীতোষ্ণ তৃণভূমি হচ্ছে কান্টারবেরি। অস্ট্রেলিয়াতে তৃণভূমির নাম হচ্ছে রেঞ্জল্যান্ড। রেঞ্জল্যান্ড, যাই হোক ডাউন্সটা মনে রাখবেন। ক্যান্টারবেরিটাও খুব গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডে এটাই ক্যান্টারবেরি বলা হয়। আফ্রিকাতে সাভানা, ইউরেশিয়াতে স্টেপ, দক্ষিণ আমেরিকাতে ভেল্ড, দক্ষিণ আফ্রিকাতে ভেল্ড, দক্ষিণ আমেরিকাতে পম্পাস, উত্তর আমেরিকাতে প্রেইরি। ভেনেজুয়েলাতে ল্যানোজ, ব্রাজিলে ক্যাম্পোজ। ঠিক আছে, ল্যানোজ, ক্যাম্পোজ এইগুলো। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। আবারও বলছি, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয় জিওগ্রাফিতে, কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, ফিজিক্যাল জিওগ্রাফির একটা পার্ট। এগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, বিভিন্ন যে মহাদেশগুলো রয়েছে, মহাদেশ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম যদি দেশ বলা হয়, সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটা? ভ্যাটিকান সিটি, তাই না? সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। আমরা দেখতে পাচ্ছি ম্যাপে রাশিয়া কত বড়। সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে ভ্যাটিকান সিটি। সবচেয়ে জনবিরল যদি বলা হয় দেশ, তাহলে সেটাও ভ্যাটিকান সিটি, কারণ খুবই ছোট দেশ, খুবই কম সংখ্যক জনসংখ্যা রয়েছে। সবচেয়ে জনবিরল মহাদেশ হচ্ছে আন্টার্কটিকা। সবচেয়ে কম জনসংখ্যা, অবশ্যই আন্টার্কটিকা হবে মহাদেশ। যদি বলা হয় পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, ক্ষুদ্রতম মহাদেশ, তাহলে সেটা কোনটা হবে? ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া, তাই না? মানে অস্ট্রেলিয়া বললে ভুল হবে, অস্ট্রেলিয়ার দেশ। ওশিয়ানিয়া, ওশিয়ানিয়া হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ। আমরা জানি সারা পৃথিবীতে সবচেয়ে বড় যে মরুভূমি সেটা হচ্ছে সাহারা মরুভূমি। যদি প্রশ্ন করা হয় এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটা? আচ্ছা, এশিয়ার সবচেয়ে উষ্ণতম স্থান কোনটা?
এগুলো একটু কম বেশি জেনে রাখা প্রয়োজন। এশিয়ার উষ্ণতম স্থান, পাকিস্তানের জেকোকাবাদ। সবচেয়ে উষ্ণতম স্থান হচ্ছে পাকিস্তানের জেকোকাবাদ। আর শীতলতম স্থান হচ্ছে রাশিয়ার ভারখয়ানস্ক। ভারখয়ানস্ক। এবার ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন থেকে বিভিন্ন সময় টেম্পারেচার রেকর্ড করা হয়। একটা পার্টিকুলার দিনে সবথেকে বেশি উষ্ণতা রেকর্ড করা হয়েছিল, সেটা হচ্ছে ইসরায়েলে তিরাট জাভি বলে একটা জায়গা, যেখানে 54 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রেকর্ড করা হয়েছিল। এরা সবথেকে বেশি উষ্ণ। যদিও উষ্ণতম স্থান বললে মোটামুটি আমরা পাকিস্তানের জেকোকাবাদকেই বলে থাকি। সবচেয়ে নিম্নতম স্থান কোনটা? এশিয়ার সবথেকে উচ্চতম স্থান সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। কিন্তু যদি বলা হয় এশিয়ার সবথেকে নিচু এলাকা কোনটা, নিম্নতম স্থান কোনটা, সেটা হচ্ছে মরু সাগর। সবচেয়ে নিচু এলাকাটা সমুদ্র সমতল থেকে অনেকটা নিচে। আরেকটা বলতে পারবেন আশা করছি, এশিয়ার সবচেয়ে বৃষ্টিপাত বেশি হয় কোথায়? সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান ভারতেই রয়েছে, মেঘালয়ের মৌসিনরাম। মৌসিনরাম, একদম। আচ্ছা, এখানে দেখবেন অপশানের মধ্যে চেরাপুঞ্জি, মৌসিনরাম এই দুটো অপশানই থাকে। উত্তরটা কিন্তু মৌসিনরাম হবে, ঠিক আছে? অপশানে দেখবেন চেরাপুঞ্জিও থাকে, মৌসিনরামও থাকে, একসাথে 4টে অপশানের মধ্যে দুটো জায়গার নাম আছে, তো সেখানে মৌসিনরামটাই কিন্তু প্রপার আনসার। এশিয়ার অনেক গুরুত্বপূর্ণ দেশ আছে, বা ভারতের অনেক প্রতিবেশী দেশ আছে। এদের কিছু সর্বোচ্চ শৃঙ্গ এবং মুদ্রাগুলো স্ট্র্যাটেজিকের অংশ, সর্বোচ্চ শৃঙ্গগুলো কিন্তু একটু দেখে রাখা প্রয়োজন আছে। বাংলাদেশের যদি বলা হয়, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিউকারডাং, মুদ্রা হচ্ছে টাকা। চীনের ক্ষেত্রে চীনের মুদ্রা কি? চীনের মুদ্রা, চীনের কারেন্সি কি? চীনের কারেন্সি হচ্ছে রেনমিনবি, ঠিক আছে? চীনের কারেন্সি হচ্ছে রেনমিনবি। ইন্দোনেশিয়ার কারেন্সি? রুপিয়াই তো। হ্যাঁ, ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও রুপিয়া। এবং ইন্দোনেশিয়ার যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে পুংকাক জায়। পুংকাক জায়। জাপানের ক্ষেত্রে জাপানের সর্বোচ্চ শৃঙ্গ আর মাউন্ট ফুজি। মাউন্ট ফুজি। মুদ্রা, কারেন্সি? এটা ইয়েন ইয়েন। ইয়েন, জাপানি। আর ক্যাপিটাল টোকিও। ক্যাপিটাল হচ্ছে টোকিও। কিরগিজস্তানের কারেন্সি? কিরগিজস্তানের কারেন্সি হচ্ছে সোম। সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখার প্রয়োজন নেই, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কিরগিজস্তানের রাজধানী বিশকেক।
কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশকেক, কারেন্সি হচ্ছে সোম। আচ্ছা, কাজাখস্তান আমরা এখানে দেখতে পাচ্ছি। কাজাখস্তান খুব বড় একটা দেশ, যথেষ্ট বড় দেশ কাজাখস্তান। কাজাখস্তানের রাজধানী হচ্ছে আস্তানা, মুদ্রা হচ্ছে টেঙ্গে। আস্তানাটা খুব জিজ্ঞাসা করা হয়, আস্তানাটা খুব গুরুত্বপূর্ণ শহর। কাজাখস্তানের ক্যাপিটাল হচ্ছে আস্তানা, কারেন্সি হচ্ছে টেঙ্গে। ইসরায়েলের ক্যাপিটাল যুদ্ধের আগে ছিল তেল আবিব ইউফো, তারপর যুদ্ধের সময় জেরুজালেম। ঠিক। আর এই কারেন্সি শেকেল। সেকেল, নিউ সেকেল। ইসরায়েলি নিউ সেকেল হচ্ছে মুদ্রা। আর ইসরায়েলের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে মাউন্ট হেরমন। ভুটানের রাজধানী, সর্বোচ্চ শৃঙ্গ আর থিম্পু। মুদ্রা থিম্পু। থিম্পু। সর্বোচ্চ শৃঙ্গ, মুদ্রা ভুটান যেহেতু আমাদের প্রতিবেশী দেশটা একটু জেনে রাখা দরকার। গ্যাংখার পুয়েকসুম হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, মুদ্রা হচ্ছে নুলট্রাম। আমি এগুলো চার্টের মধ্যে দিয়ে দেব। আপনাদের মুদ্রা, রাজধানী এগুলো কম বেশি করা আছে, তার সাথে সর্বোচ্চ শৃঙ্গ আর একটু নদ নদীগুলো পড়তে হবে। মানে অ্যাটলিস্ট আমাদের প্রতিবেশী দেশ যেগুলো আছে সেখানে নদ নদী কী আছে সেগুলো একটু জানতে হবে। যেমন ধরুন বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি বললাম, একটু আগে বলেছি। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেওক্রাডাং। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, মুদ্রা হচ্ছে টাকা, কারেন্সি। রাজধানী জানেন ঢাকা। এবং নদ নদী, কী কী নদ নদী রয়েছে বাংলাদেশে? যমুনা, পদ্মা, হ্যাঁ, মেঘনা, আত্রেইটা বোধহয় বাংলাদেশ থেকে এসেছে। জলঙ্গি বা চুনিটা বোধহয় বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়ায় ঢুকেছে, এরকম কিছুটা খুব আছে। সামান্য রয়েছে। অ্যাটলিস্ট আমাদের মোটামুটি পদ্মা, মেঘনা এগুলোই যথেষ্ট। এবার যদি ভুটানের কথা বলা হয়, ভুটানেও কিন্তু আমাদের কিছু কমন রিভার আমরা শেয়ার করি ভুটানের সাথে। ভুটানের ক্ষেত্রে নদ নদী হচ্ছে সংকোশ, মানস, তোরসা, রায়ডাক। ঠিক আছে, এই চারটেই আমরা ভুটানের সাথে শেয়ার করি। খুব গুরুত্বপূর্ণ চারটেই: সংকোশ, মানস, তোরসা, রায়ডাক। নেপালের কালী। আর আমাদের গঙ্গার কিছু উপনদী। রামগঙ্গাটা আসছে বোধহয়। নেপালে না, রামগঙ্গা নয়, কোশি, গণ্ডক, ঘরঘরা। ঠিক আছে, কোশি, গণ্ডক এবং ঘরঘরা, এই তিনটেই নেপাল থেকে আসছে এবং এইগুলো হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট রিভার। ঠিক আছে, এগুলো হিমালয়কে কেটে প্রবাহিত হয়েছে। যাই হোক, নেপালেই এইগুলো রয়েছে, এটা মনে রাখবেন। নেপালে কাঠমান্ডু ছাড়া আর কিছু গুরুত্বপূর্ণ শহর রয়েছে, যেমন পোখরা, জনকপুর, ভরতপুর, এগুলো। পুনাখাটা ভুটানে না নেপালে? পুনাখা ভুটান। আচ্ছা, ফিলিপিন্স খুব গুরুত্বপূর্ণ একটা দেশ। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিলিপিন্স। তো ফিলিপিন্সের রাজধানী, এটা পারবেন, ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে কি রয়েছে, কিসের হেডকোয়ার্টার রয়েছে? এডিবির হেডকোয়ার্টার। আর এখানে আন্তর্জাতিক
ধান গবেষণাগার রয়েছে ম্যানিলা, ফিলিপিন্স। আচ্ছা, ফিলিপিন্সের মুদ্রা, কারেন্সি? ফিলিপিনি পেসো মনে হয়। পেসো, ঠিক, পেসো। এবং এর যে হাইয়েস্ট যে শৃঙ্গ আছে সেটা হচ্ছে আপো। আচ্ছা, কাতার। কাতার এখানে খুব ছোট দেশ আছে কাতার, পারস্য উপসাগরের কোলে কাতার। কাতারের রাজধানী? দোহা মনে হয়। দোহা। দোহা, ঠিক। কাতারের রাজধানী দোহা। কাতারের মুদ্রা? রিয়াল। রিয়াল, ঠিক। আচ্ছা, রাশিয়া? মস্কো। মস্কো আর রুবেল। মস্কো, রুবেল। মস্কো রুবেল। আচ্ছা, আর এবার পার্লামেন্ট মনে হয় দুমা ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে এক্সট্রা একটু জিওগ্রাফির ক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্গটা একটু পড়ে রাখতে হবে। রাশিয়ার খুব ইম্পর্ট্যান্ট একটা শৃঙ্গ আছে, সেটা হচ্ছে মাউন্ট এলব্রুস। মাউন্ট এলব্রুস, এটা হচ্ছে রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। সিঙ্গাপুর। সিঙ্গাপুরের ক্যাপিটাল, কারেন্সি? এটার ক্যাপিটাল মনে হয় সিঙ্গাপুর সিটিটাই। সিঙ্গাপুর সিটি, ঠিক। মুদ্রা? সিঙ্গাপুর ডলার। ডলার। হ্যাঁ। আচ্ছা, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ। শ্রীলঙ্কার ক্যাপিটাল? শ্রীলঙ্কার ক্যাপিটাল হচ্ছে রাজাপক্সা বলে কিছু একটা ছিল। না না না, জয়বর্ধনপুরা। কলম্বো। কলম্বো অর্থনৈতিক ক্যাপিটাল, ঠিক আছে। ইকোনমিক ক্যাপিটাল হচ্ছে কলম্বো এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হচ্ছে জয়বর্ধনপুরা কোট্টে। শ্রী জয়বর্ধনপুরা কোট্টে প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল। কলম্বো হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল। শ্রীলঙ্কার মুদ্রা? এটা শ্রীলঙ্কানি রুপি মনে হয়। শ্রীলঙ্কান রুপি। আর শ্রীলঙ্কা যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পিদ্রু তালাগালা। পিদ্রু তালাগালা সর্বোচ্চ শৃঙ্গ। নদ নদীর মধ্যে একটা হচ্ছে মাদু গঙ্গা, গিন গঙ্গা, কালু, মহা ওয়েলি। ঠিক আছে, শ্রীলঙ্কাতে দুটো গঙ্গা নামে রয়েছে, একটা হচ্ছে মাদু আর একটা হচ্ছে গিন। মাদু গঙ্গা, গিন গঙ্গা, কালু, মাহা ওয়েলি, এগুলো। কলম্বো জয়বর্ধনপুর কোট্টে ছাড়াও জাফনা, ক্যান্ডি দুটো গুরুত্বপূর্ণ শহর। ডাম্বুলা। তো আমি চারটা দিয়ে দেব একটু, যেগুলো গুরুত্বপূর্ণ দেশ, মানে প্রতিবেশী দেশে সবকটা করতে হবে। তাদের কি নদ নদী, হাইয়েস্ট যেটা শৃঙ্গ আছে, সবচেয়ে উঁচু শৃঙ্গ, ক্যাপিটাল, কারেন্সি, এগুলো তো আছেই। তার সাথে সাথে যেগুলো খুব গুরুত্বপূর্ণ দেশ, যাদের সাথে ভারতের সম্পর্ক ভালো বা খারাপ, বা দেশটাই খুব গুরুত্বপূর্ণ, যেমন রাশিয়া বা এরকম ধরনের যে দেশগুলো আছে, তাদের সম্পর্কে, তাদের জিওগ্রাফি বেসিক যে জিনিসগুলো, সেইগুলো একটু মনে রাখতে হবে। তো এইগুলো পুরোটাই আমরা যে ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়লাম, এবং তার আগে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে পপুলেশনের পোর্শনটা আমরা করেছি, সেটা আমি দিয়ে দেবো। আপনারা এই জায়গাটা কিন্তু অবশ্যই গুরুত্ব দেবেন, ঠিক আছে।
ঠিক আছে? আমাদের সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হয়, আবারও বলছি, জিওগ্রাফির, ওয়ার্ল্ড জিওগ্রাফি এবং ফিজিক্যাল জিওগ্রাফির যে পোর্শনগুলো আমি বললাম সেখান থেকে কিন্তু প্রশ্ন হয়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।